আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার পরিবেশ সাবজেক্টটি পড়াচ্ছি। তোমার নিশ্চয়ই ভালো আছে এবং বাড়িতে পড়াশোনা করছো। তো দেখো, আমার পরিবেশের মধ্যে পরিবেশের উৎপাদন এই চ্যাপ্টারে আমাদের কৃষিজ সম্পদ এই ধান, এই চ্যাপ্টারটি আমি আজকে পড়াচ্ছি। তো দেখো, ধান কি হয়, ধান কখন লাগানো হয়? ধান লাগানো এই সময় জুন জুলাই মাস করেই ধান লাগানো হয়। ধান লাগানোর পদ্ধতি আছে, তারপরে তার কাটার পদ্ধতি আছে। তো ধান আমাদের কখন লাগানো হয়? সাধারণত ধান আমাদের লাগানো হয় জুলাই মাসে। জুলাই মাসের মধ্যে জুন জুলাই বা জুলাই শেষের দিক থেকে আগস্টের মধ্যে, জুলাই আগস্টের থেকে তো বর্ষাকাল, বর্ষাকালের সময় ধান লাগানো হয়। তো তারপর ধান লাগানো কিভাবে হয়? এখন আগে যেমন ধান লাগানো হতো প্রাচীনকালে বা তার পরবর্তীকালে যেমন নাঙলের সাহায্যে হতো, এখন ধান লাগানোর পদ্ধতি আলাদা এবং ধান চাষ করার পদ্ধতি আলাদা। ধান জমিতে প্রথমে কি হয়, জমিতে কি হয়, পাওয়ার টিলারের মাধ্যমে এখন বা রোটারের মাধ্যমে এখন জমিতে কর্ষণ করা হয়, জমিতে মাটিতে কর্ষণ করা হয়। তারপরে এরপরে জমিতে মাটি কর্ষণ করার পর তারপরে সেখানে বৃষ্টির জল হোক বা এখন টিউবওয়েলের জল বা পাম্পের জলের মাধ্যমে তার সেই জমিকে কাদা করা হয়। কাদা করার পর কি হয়, এখন কি আসে, ধান বীজ। ধান বীজ কেনা হয়। ধান বীজ কেনার পর একটা জমিতে কাদা মাটি করার পর সেখানে বীজ ছড়ানো হয়। বীজ ছড়ানোর পর সেই বীজ থেকে চারা হয়, ধান চারা, ধান চারা হয়। এবং সেই চারা গাছটা আবার কি হয়, মূল জমিতে, যেখানে ধান পূর্ণ গাছ হবে, ধান হবে, সেই মূল জমিতে রোপণ করা হয়। তারপরে মূল জমিতে রোপণ করা হয়। তারপরে এরপরে ধান মোটামুটি ধরো আমাদের ধান কখন কাটা হয়, প্রায় সেপ্টেম্বর মাস থেকে যখন সময় কাটা হয় ধান, সেই সময় ধান কাটা হয় সেপ্টেম্বর মাস করে। ধান কাটার জন্য আর এখানে বলি যে পাওয়ার টিলার, জমি কর্ষণ করা হয়। জমিতে পাওয়ার মানে কি, ক্ষমতা পাওয়ার মানে ক্ষমতা যারা পাওয়ার পাওয়ার টিলার শব্দ হচ্ছে যন্ত্র, যন্ত্রের মাধ্যমে মাটি বর্ষণ হয়। যন্ত্রের মাধ্যমে মাটি বর্ষণ করে ধানের জমি তৈরি হয়। আর তারপরে ধরো ধান কাটা হলো, ধান কাটা হয়ে গিয়ে হবে, দেখো ধান ধরো 3 মাসের মতো সময় লাগে ধান হতে। তারপরে সেখান থেকে এখন হারভেস্টারের মাধ্যমে এই যন্ত্রের মাধ্যমে হারভেস্টার যন্ত্রের মাধ্যমে এখন ধান কাটা হয়। এই হারভেস্টার যন্ত্রটা কি, এই যন্ত্রের মাধ্যমে দেখো এখন দেখবে যে পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গা থেকে বা আরো কলকাতা থেকে ওই সাইড থেকে ধান কাটার যন্ত্র আছে, হারভেস্টার যন্ত্র আছে। এই যন্ত্রের মাধ্যমে কি হয়, ধান গাছকে কেটে ফেলা হয় এবং ধান গাছকে কেটে ফেলার পর সেখান থেকে খড় আলাদা হয়ে যাবে, ধান আলাদা হয়ে যাবে এবং ধান সেখান থেকে আমাদের যেখানে ধান থেকে চাল উৎপন্ন হয় সেই জায়গায় মিলে পৌঁছে যায়। মিল থেকে তারপর সেখানে ধান সিদ্ধ করার মাধ্যমে, বিভিন্ন যন্ত্রাদি প্রয়োগের মাধ্যমে সেখানে ধান থেকে চাল তৈরি হয়। এইভাবে হচ্ছে ধান চাষ করার পদ্ধতি। এরপরে দেখো এই পরের চ্যাপ্টারটা, এবার তোমার পরে যাচ্ছে মানুষের টানা লাঙল। মানুষের টানা লাঙল
মানুষের টানা নাঙল কি হয়? প্রথমে কি হয়? প্রথমে আমাদের প্রাচীনকাল থেকে শুরু করে মানুষ যখন বন্য প্রাণীর মতন বাস করতো তখন থেকে শুরু করে এখন কিছু কিছু জায়গায় আমরা তবে যন্ত্রযুগ এখন চলে এসেছে। তো মানুষের টানা আগে নাঙল দিয়ে চাষ হতো। নাঙল দিয়ে চাষ হতো, প্রথমে নাঙল দিয়ে চাষ হওয়ার পরে নাঙল দিয়ে চাষ হতো, মাটি বর্ষণ করা হতো। আর আরেকটা জিনিস তোমরা জানি, তোমাদের বইও আসছে যে প্রথমে চাষ পদ্ধতি মূল কারিগর কিন্তু মহিলারা। কারণ মহিলারা প্রাচীনকালে কি হতো, পুরুষরা কি হতো পশু শিকার করা, পশু শিকার করতে চলে যাওয়া থেকে শুরু করে আর অন্যান্য কাজ করা, ঘর তৈরি করা এসব কাজে ব্যস্ত ছিল। এবং মহিলারা বাড়ি মানে আগে প্রাচীনকালে তো মহিলারা কি করতো, তারা কিন্তু বিভিন্ন জঙ্গল থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক শস্য বীজ নিয়ে আসতো। সে শস্য বীজ নিয়ে আসতো, শস্য বীজকে সিদ্ধ করে তারা খেত। এরপরে এই শস্য বীজ কিছু কিছু শস্য বীজ যেখানে রাখতো সেখানে কি হতো, বীজ থেকে চারা গাছ তৈরি হয়ে যেত। দেখতে দেখতে তারা লক্ষ্য করতো চারা গাছ তৈরি হয়ে যেত। চারা গাছ তৈরি হওয়ার পরে তাদের মাথায় চিন্তা ভাবনা আসে যে চারা গাছ থেকে আমরা যদি এই চারা গাছগুলো জল করে কোনো একটা জায়গাকে পরিষ্কার করে সেখানে মাটি বর্ষণ করার মাধ্যমে এই মাটি বর্ষণ তখন করতে নাঙলের সাহায্যে মাটি বর্ষণ করা হতো। বলছি পরে চারা গাছ থেকে তারা মাটি বর্ষণ করে এই চারা গাছগুলো লাগিয়ে আবার মূল গাছ তৈরি করে মূল ফসল পাওয়া যেত। মূল গাছ সেখান থেকে আবার শস্য ফসল পাওয়া যেত। এইভাবে চাষ পদ্ধতি আসে। এইভাবে মহিলারা হচ্ছে আমাদের প্রাচীন পদ্ধতির মাধ্যমে বা চাষ পদ্ধতি মহিলার মাধ্যমে আসে। আর এই যে মানুষের টানা নাঙল, এই মানুষের টানা নাঙল বলতে আগে কিন্তু মানুষ নিজেরাই যে নাঙল তৈরি করে প্রাচীনকাল থেকে মাটি বর্ষণ করতে চারা গাছের জন্য মাটি বর্ষণ করা হয়। মাটি বর্ষণ করে কাজে লাগতো নাঙল। মাটি বর্ষণ করতো, মাটি বর্ষণের জন্য নাঙলের প্রয়োজন হতো। কিন্তু নাঙল প্রথমে মানুষই টানতো। মানুষ প্রথমে নাঙল টানতো। তারপরে তারা এই যে আমরা যদি নিজেরা না কষ্ট করে যদি আমাদের পারিপার্শ্বিক কিছু পশু পাখি আছে তার মধ্যে গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন পশুর মাধ্যমে তারপর আবার তারা নাঙল প্রক্রিয়া চালু করে। মানুষ প্রথমে টানতো, তারপর বিভিন্ন প্রাণীরা সাহায্য করে নাঙল টানতে সাহায্য করে, মানুষরা বুদ্ধি খাটায়। এই মাধ্যমে এখন তোমরা জানো যে গ্রামে যারা বাস করো এবার এখনো গরু কিন্তু নাঙল চাষ করে, তবে এখন যন্ত্রযুগের মাধ্যমে ব্যবহারটা কমে গেছে। তারপরে তোমাদের আছে সার ও কীটনাশক। দেখো সার ও কীটনাশক প্রথমে কি বললাম, ওরা নাঙল দিয়ে চাষ হতো। এই নাঙল চাষ করার সময় প্রথমে মানুষ কাজে লাগতো, তারপর বিভিন্ন গবাদি পশু আছে, গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য পশু আছে। এই পশু যে বিষ্ঠা মানে যেটা আমাদের গবাদি পশু বিষ্ঠা হচ্ছে গোবর, এরা জমিতে বিষ্ঠা ফেলত। সেই বিষ্ঠা থেকে আস্তে আস্তে জমির উর্বরতা সৃষ্টি করে এবং ফসল বেশি উৎপন্ন হতে শুরু করে। এর থেকে মানুষের কোথাও বুদ্ধি আসে যে এটা নিশ্চয়ই কোনো কাজ করে জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য বা এটা ফসল ফলাতে সাহায্য করে, তাহলে নিশ্চয়ই এটা যদি জমিতে প্রয়োগ করা হয় আলাদাভাবে নিয়ে আসে গবাদি পশুর বিষ্ঠাগুলো আলাদা করে গরু চাষ করে সেখানে বিষ্ঠাগুলো নিয়ে এসে যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে আসে সার। এই হচ্ছে জৈব বিষ্ঠা থেকে গোবরটাকে সার বলা হয়। আর গোবরটা হচ্ছে এক ধরনের জৈব সার। জৈব সার অর্থ হচ্ছে যেগুলো জীব থেকে সৃষ্টি হয় সেই সার হচ্ছে জৈব সার।
কীটনাশক পদ্ধতি ব্যবহার হয়। এরপরে কীটনাশক পদ্ধতি ব্যবহার কি আছে, কীটনাশক পদ্ধতি তো প্রথমে আসে না, প্রথমে জৈব সার প্রয়োগ করা হয়, তারপরে জৈব সার থেকে ফলন বেশি হয়, তারপর কীটনাশক পদ্ধতি কিন্তু আধুনিক মানুষের সৃষ্টি করে। পুরনো কালে কিন্তু প্রাচীন কাল থেকে আরেকটু পরে আরেকটু উন্নত হওয়ার পর থেকে আমাদের কীটনাশক সার ব্যবহার আসে। কীটনাশক কেন আসে, যে এই যে সার দিয়ে মাধ্যমে যে শস্য করতো, এই শস্যে যে বিভিন্ন পোকামাকড় ক্ষতি করার ফলে কি ফলন কমে যেত। তখন মানুষের মাথায় আসে যে ওই পোকামাকড়কে মারার জন্য কীটনাশক জাতীয় কীট মানে কীট আর নাশক মানে ধ্বংস করবে, কীটকে যে ধ্বংস করবে যে পদ্ধতির মাধ্যমে, সেটা কীটনাশক পদ্ধতি। কীটনাশক পদ্ধতির মাধ্যমে আমাদের জমিতে ফসলের উপর প্রয়োগ করা হয়, যাতে করে সে পোকামাকড় ক্ষতিকর পোকামাকড় মারা যায়। তবে প্রাচীনকালে নিম পাতা রস প্রথম ব্যবহার করা হতো। তারপর তো আধুনিক মানুষ বিভিন্ন কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন কীটনাশক ফসফেট জাতীয় বিভিন্ন কীটনাশক আমরা ব্যবহার করতে শুরু করি। এরপরে দেখো তোমার আছে চালের দাম 4 গুণ। এটা কি আমি বলেছি, দেখো যে আমরা এই কীটনাশক ব্যবহার করছি, বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করছি, বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করার ফলে কি হচ্ছে, জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এই জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার ফলে কি হয়, জমির ফসল কমে যাচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেশি এই ব্যবহার বেশি হওয়ার ফলে কি হচ্ছে, মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ফসল কম উৎপন্ন হচ্ছে, এই কারণে এটা কারণ। এরপর কি হচ্ছে, ফসল কম উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা যথেষ্ট বেশি বা ছিল, এখন দিন দিন বাড়ছে, তার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে খাদ্যের অভাব হচ্ছে। এই খাদ্যের অভাব হওয়ার ফলে 1966 সালে 1 টাকা চার আনা চাল 5 টাকা হয়ে যায়। একটা চাল 5 টাকা হয়ে যায়। এই বলছি চালের দাম 4 গুণ, অনেক গভর্নমেন্ট করে আছে না, এই চালের দাম 4 গুণ, এই চ্যাপ্টারটা এই জন্য হচ্ছে।
এখানে 1946 সালে খাদ্য দুর্ভিক্ষ দেখা যায়। তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট 1990 সালে যারা বায়োলজিস্ট আছে সেই বায়োলজিস্ট এবং যারা এগ্রিকালচারিস্ট, যারা এগ্রিকালচার নিয়ে রিসার্চ করে, সেসব রিসার্চ করা স্কলারদের নিয়ে তিনি বলেন যে নতুন বীজ, নতুন উচ্চ ফলনশীল, নতুন নতুন উচ্চ ফলনশীল বীজ উৎপন্ন করে এবং উচ্চ ফলনশীল বীজ উৎপন্ন করে বেশি পরিমাণে ফসল উৎপন্ন হবে এবং খাদ্যের অভাব মিটবে, এটা তৈরি করা হয়। আর বছরে 2বার থেকে 3বার ধান চাষ করার মতন বিভিন্ন বীজের সৃষ্টি করে। এখন কি 3 ধরনের ধান চাষ করতে হয়েছে না? আউশ, আমন, বোরো, এই 3 ধরনের পদ্ধতি ধান চাষ করা হয়। এবার বিভিন্ন ধানের বিকাশগত নাম আছে, তোমরা পরে আরো আস্তে আস্তে জানবে। এইভাবে ধান চাষ পদ্ধতি করা হয়। তাহলে কি হয়, এই 1990 সালে কি হয়, 1990 সালে এত ফলনশীল বীজ উৎপন্ন হয়, এত ধান পদ্ধতি উৎপন্ন হয়, এই জন্য একে সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লব মানে সবুজ মানে ধান চাষ, সবুজ পদ্ধতি সবুজ বিপ্লব বলা হয়। তারপরে এরপরে কি হয়, জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কি হয়, জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আবিষ্কৃত হয় জৈব সার। তারপর দেখো জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আবিষ্কৃত হয়। আর কি হলো, রাসায়নিক সার থেকে জৈব সার, উৎপন্ন হয়, জৈব কীটনাশক, জৈব পদার্থ বায়োলজিক্যাল তৈরি হয়, যার কোনো রাসায়নিক কেমিক্যাল কম্পোজিশন কম থাকে, যা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে, হ্রাস করবে না।